প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 32। নাসির মন্দিরের বা পাশে গোলাকৃতি করে সাজিয়ে রাখা কয়েকটি চেয়ার, সেখানে হাতে রসায়ন বই নিয়ে মনোযোগী হয়ে বসে আছে আহান। চোখ দুটো একদম দেবে দিচ্ছে বইয়ের ভেতর। এত মনোযোগ বইয়ের প্রতি কেন তা বুঝে ওঠা মুশকিল বটে। অনেকক্ষণ বইয়ের পানে চেয়ে থেকে নেত্র তুলে উপরে তাকালো। চোখের মধ্যে টানা চশমা খুলে নিয়ে তর্জনের আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে চোখ মুছল। অতঃপর আবারও মনোযোগ সহকারে বই দেখতে ব্যস্ত হলো। সে প্রচুর মনোযোগী হয়েছে রসায়ন পাঠের প্রতি। নুসরাত আপির বিয়ের আগেই মদ তৈরি শিখতে হবে, আর সেটা বানিয়ে নুসরাত আপুর উপর ট্রাই করতে হবে। মেজমা মনে করেছেন সে পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে গিয়েছে। আসলে তো তা না। সে মাথায় কি ফোন দিয়ে আসছে তা জানলে বেচারি মেজমা অক্কা পাবে। নুসরাত মুখ ফুলিয়ে এসে বারান্দার কাছে দাঁড়ালো। পায়চারি করতে করতে নিজের হাতের মুঠোয় নিজে খামচালো অনেকক্ষণ। হঠাৎ আরশকে ভেতর থেকে বের হতে দেখে শীষ টেনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। ফলস্বরূপ আরশও ফিরে তাকালো না। বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। করার মতো কিছু খুঁজে পেল না। আকস্মিক আরশকে এক পকেটে হাত গুছিয়ে অন্য হাতে সিগারেট আগুন ধরাতে দেখে নুসরাত থেমে গেল। দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো। আরশ সিগারেটের টুটে গুছতেই নুসরাত চিৎকার করে বাজখাই গলায় গেয়ে উঠল, ছেলে তোর গোলাপ গোলাপ টুটে। আরশ চোখা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো নুসরাতের দিকে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আসবো? নুসরাত দু হাত পেতে দিয়ে বলল, আসো বাবু আসো। আরশ বিরক্তি সুরে নুসরাতকে শুধালো, লজ্জা লাগে না? নুসরাত অবাক হওয়ার বান করলো। চোখ দুটো উল্টে নিয়ে জানতে চাইলো, লজ্জা করবে কেন? আমি কি কোনো পাপ করেছি নাকি উলঙ্গ হয়ে আসি? পরিপূর্ণ কাপড় পরে ঘুরছি, এত লজ্জা পাওয়ার কি আছে? অদ্ভুত। আরশের মুখ থেকে জোরে জোরে বিরক্তি পড়ল। চোখ শুরু করে দেখালো বাচাল ভদ্র মহিলাকে। দেখলো বাছাল ভদ্র মহিলাকে। তারপর হিসিয়ে বলল, মৌমাছির কামড় খেয়েও লজ্জা লাগছে না বেয়াদব? আরশ এটা বলতেই নুসরাত বারান্দার ধরে প্রায় ঝুলে পড়ল। নুকি ঝুঁকি মেরে দেখলো কাঁঠাল গাছটাকে। পুরো স্ক্যান করা শেষে আরশের দিকে চেয়ে হা হা করে হেসে উঠল। আরশ এমন হাসির মানে খুঁজে পেল না। নুসরাত আরও বলল, আরশ ভাই, আপনি মৌমাছির চা কুড়িয়ে দিয়েছেন? হা হা, আপনি জেলাস আরশ ভাই? মৌমাছির উপর আবার কে জেলাস হয়? আরশ নুসরাতের এমন হাসিতে নির্বাক বনে গেল। এটা শুধু হাসছে কেন, আর এমন করে তাকাচ্ছেই বা কেন? অদ্ভুত দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো আরশ। আরশকে এভাবে তাকাতে দেখে নুসরাত বলল, আরশ ভাই, এভাবে তাকাবেন না। আরশ এক ব্রু উঁচিয়ে জানতে চাইল কেন? নুসরাত দু হাতে নাটকীয় ভঙ্গিতে ধীরে মুখে চেপে ধরতে গিয়ে একটু জোরেই হেসে চেপে ধরল। পর মুহূর্তে চোখ মুখ খিচিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মা ব্যথা! আরশ তখনও নুসরাতের নাটকীয় ভঙ্গিতে করা কাজগুলো দেখছেন নিচে দাঁড়িয়ে, টান টান শরীর নিয়ে। উষ্ণ বাপে গেমে গিয়ে কায়া হতেই কস্তুরীর সুঘ্রাণ বের হচ্ছে মৃদু। নুসরাত আরশের দিকে চেয়ে বলল, আরশ ভাই, আবার প্রশ্ন করুন আপনি। কেন? আরশ নুসরাতের কথা অনুযায়ী আবার প্রশ্ন করলো, কেন? নুসরাত দু হাত নিজের মুখে আবার নাটকীয় ভঙ্গিতে চেপে ধরে বলে উঠল, আপনি এভাবে থাকলে আমার পায়ের তালু রাগে জ্বলে উঠে, তাই এভাবে তাকাবেন না। আরশ সিগারেটের শেষ অংশ ফেলে দিয়ে সেন্ট্রাল ফ্রেশ নিজের মুখে পড়ল। তারপর দু হাত পকেটে আরাম করে ঢুকাতে বলল, দেখি তো কেমন পায়ের তালু জ্বলে উঠে। নুসরাত ব্যাককলের মতো বারান্দার রেলিংয়ের উপর বসে আরশের দিকে পা তুলে বলল, এই দেখুন রাগে কীরকম পায়ের নিচ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরশ নুসরাতের কথায় টুট টিপে মাথা নাড়ালো বুঝার ভঙ্গিতে। তারপর বলল, সবার মাথা দিয়ে ধোঁয়া বের হয়, তোর পা দিয়ে বের হয় কেন? নুসরাত দু হাত ছেড়ে দিল রেলিংয়ের উপর থেকে। শাহরুখ খান স্টাইলে দু পাশে হাত মেলে বলতে গেল, আমি নুসরাত নাসির, সবার থেকে আলাদা। কিন্তু অতটুকু বলার ফুরসুত হলো না। কানে বাজলো আরশের চিৎকার, বেয়াদবের বাচ্চা, পরে কোমর ভাঙবে। বলা শেষ হতেই দুপ করে পড়ে গেল নুসরাত। পড়লো তো পড়লো, আহানের মাথার উপর পড়লো সশব্দে। আহান নিচের দিকে ঝুঁকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ঘাস দেখছিল, কিন্তু দেখতে পারল কই। শরীরের উপর দুম করে এসে মোটা একটা জলহস্তি পড়ে গেছে তার। আহান ককিয়ে উঠল, সাথে নুসরাত উঠে দাঁড়িয়ে কোমর চেপে ধরার ভঙ্গি করতে চাইল, কিন্তু মনে হলো সে ঠিক আছে। মাথায় আসলো মোটা একটা তুলার বস্তার উপর পড়ায় বেশি ব্যথা পায়নি। আহানের দিকে ফিরে চাইতে দেখলো বেচারা চেয়ারের সাথে চ্যাপটা হয়ে আছে, চোখের চশমাও ভেঙে গিয়ে এক পাশে ঝুলছে। নুসরাত আহানের দিকে চেয়ে শব্দ করে হেসে উঠল। তারপর আবার আহানকে আর চোখে দেখলো, আবার হাসলো, দেখলো আর হাসলো। হাসতে হাসতে ডলে পড়ল নিজের পাশে দাঁড়ানো ব্যক্তির গায়ে। আহান নিজের চোখে ভেঙে যাওয়া চশমা খুলে দেখলো দুঃখী মুখ বানিয়ে। তারপর নুসরাতের পানে সলসল নেত্র তুলে চেয়ে বলল, তুমি আমার সব বিক্রিয়া নষ্ট করে দিয়েছ।
আমার ম্যাগনিফাইং গ্লাস। আহানের বেতাতুর স্বরে নুসরাত আরও জোরে হেসে দিল। আহান দুঃখ ভারাক্রান্ত মনে বলল, জৈবযুগের পার্ট পরে মদ তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার সব বিক্রিয়ার উপর পরে বিক্রিয়ার সকল দ্রব্য নষ্ট করে দিলে। পড়ার আর জায়গা পাওনি। তোমার জামাইয়ের মাথার উপর পড়লে না কেন? নুসরাত হা হা করে হেসে উঠল। একটা কথার উত্তরও দিল না। আহান আবারও বলল, হতে চাইলাম অ্যান্টন লেভোসিয়ার করে দিলেন নিউটন। নিউটনের মাথায় আপেল পড়েছিল, আর আমার মাথায় আরশ ভাইয়ের বউ পড়েছে। আপেল পড়ায় বেটা নিউটন হয়েছিল, আর আমার মাথায় জলহস্তি পড়ায় আমি আহান্টন হয়ে গেছি। আজ থেকে আমি আহান্টন। হেলাল সাহেব হাতে রাখা খবরের কাগজ চোখ বুলাচ্ছেন অনেকক্ষণ যাবৎ। খবরের কাগজে ওই এক জিনিস, খুন, ধর্ষণ, হত্যা। হেলাল সাহেব এসব দেখে দেখে বিরক্ত হয়ে গেছেন, তাই শক্ত হাতে খবরের কাগজ বন্ধ করে বসে রইলেন। বয়স বাড়ার সাথে সাথে পেটের বুড়িও বৃদ্ধি পাচ্ছে তার। পেটের উপর হাত রেখে বসতেই সুফি খাতুনের আবির্ভাব ঘটল সেখানে। হেলাল সাহেব পাশে বসতে বসতে কিতকাল কুটনি মহিলাদের মতো আশপাশ দেখলেন। দেখে নিলেন মেয়ে নামক রণচণ্ডী মহিলা আসছে নাকি নেই। দেখলে বাড়ি থেকে রক্ষে নেই তার। আশপাশ দেখা শেষে গলা খাঁকড়ি দিলেন। তিনি এই বয়সে এসেও একটু বেশি পরনিন্দা করতে ভালোবাসেন, তাই পরনিন্দা করতে উগ্রীব হলেন। বললেন, কি ভেবেছিস হেলাল? হেলাল সাহেব ব্রু বাঁকালেন, শুধালেন, কিছু কি বাবার ছিল? সুফি খাতুনের নিকট প্রশ্ন ছুড়ে দিয়ে চুপ করে গেলেন তিনি। সুফি খাতুন মাথায় হাত দিয়ে আকাশ থেকে পড়ার মতো বং করে বললেন, ইরহামের সাথে নাসিরের ছোট মেয়ের বিষয়। হেলাল সাহেব মনে করার ভঙ্গিতে মাথা নাড়ালেন, টুচুকা করে বললেন, ওই কথা, জাইনের বিয়ের পর দেখছি এই বিষয়। সুফিয়া খাতুন কুটিল হেসে উঠে দাঁড়ালেন, মনে মনে নাচতে শুরু করলেন। এখানে একটা কাজ্জা বাঁধিয়ে দিয়েছেন ভেবে। আহান মুখের মধ্যে আইসক্রিম লাগিয়ে ঘুরছে, সাথে যাকে পাচ্ছেন তাকে ধরে ধরে বিস্তারিত জানাচ্ছে। নুসরাত আপুর মতো বটলি মহিলা তার উপর পড়ার পর থেকে ও যে বেঁচে আছে এটাই অনেক। এই 15.5 বছরের জীবনে সে নির্ঘাত কোনো ভালো কাজ করেছে, যার ফলশ্রুতি আজ বেঁচে। কিন্তু মাথায় তেমন ভালো কাজের কোনো কথাই আসলো না। জীবনে প্রথম পৃষ্ঠে থেকে যা করেছে তা একবার করে রিভাইজ করে নিল। তেমন ভালো কিছু করছে বলে মস্তিষ্ক স্নায়ুকোষ ধরা পড়ল না। তারপরও সে জ্যোতিষীদের মতো হাত তুলে ক্ষুধা ভক্তি দেখিয়ে নিজেকে বাহবা দিয়ে বলে উঠল, আহান্টন ভালো কিছু করেছিস, তাই আজ তুই বেঁচে আছিস। পাশের বাড়ির সাজনা বেগম এসেছিলেন ইসরাতকে জাইনেরা কী দিয়েছে দেখার জন্য। তখন আহান ভদ্রমহিলার সাথে কিতকাল পূর্বে গোটা ঘটনার বিস্তারিত জানাতে গেল। ভদ্রমহিলা শুনতে চাইলেন না। আহান জোর করে ধরে বেঁধে পুরো কাহিনী জানালাম। আন বলতে থাকলো, জীবনে আমি সৈয়দ আহান নাফিল একটা ভালো কাজ করেছিলাম, তাই আজ বেঁচে আছি, না হলে নিশ্চিত মরে যেতাম। সাজনা বেগম এতক্ষণে আহানের বকবক শুনছিলেন। এবার গিয়ে কথা বললেন, নুসরাত যদি আরও দুজন এসে তোমার উপর পড়ে বাবা, তবুও তোমার কিছু হবে না। আর ভালো কাজের কথা বলতে গেলে তুমি, তোমার ছোটো ভাই আর ছোটো আপু জীবনে মানুষের কোনো ভালো কাজ করোনি। তোমরা তো মানুষের ভালো দেখতেই পারো না। ভালো কিছু হতে দেখলে সেখানে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করো। হয়তোবা কারোর ওখানে ঝামেলা বাঁধাতে গিয়েছিলে, পারোনি, এটাই ভালো কাজ করেছো। আহানের ফাটা মুখ ফাটাই রয়ে গেল। ভদ্রমহিলার কাছে একটু প্রশংসা করতে আসায় ভদ্রমহিলা তাকে একদম অপমান করে ছেড়ে দিবে। সে জ্বলে যাওয়া চোয়াল নিয়ে চলে গেল নুসরাতের কাছে। যেতে যেতে মুখ জামটা মারল সাজনা বেগমকে দেখিয়ে। মিনমিনে উচ্চারিত হলো, জিব্বে। এই মহিলার এই স্বভাবের জন্য মন্টু বেটা দ্বিতীয় বিয়ে করেছে। আমি হলে কবে তৃতীয় বিয়ে করে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিতাম। যত সব নিন্দুক মহিলা মানুষের পিঠে পিছে কথা বলে। হেলে দুলে বাড়ির বাহিরে আসতেই দেখলো নুসরাত আর ইসরাত বসে। লাফ দিয়ে গিয়ে নুসরাতের পাশে বসতে বসতে তাবা মেরে তার হাত চেপে ধরল। হাতের কালো ডায়ালের ঘড়ির মধ্যে সময় দেখল, প্রায় 1টা বেজে গেছে। ইরহাম হেলে দুলে এর মধ্যে আসলো ভেতরে। তাদের পাশ এসে বসতে বসতে বলে উঠল, তোমার সতীন আবার গিয়েছে তোমার জামাইয়ের কাছে। নুসরাত তড়াক করে উঠে বসলো, চোখ কিচিয়ে শুধালো, মাদার ছুটটা আবার গিয়েছে আরশ ভাইয়ের কাছে। ইরহাম টুট টিপে হাসি সংবরণ করলো, হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জানালো, নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। নুসরাত মজা করে এমনি বলল, নুসরাত বটি নিয়ে যা। নুসরাত অন্য পেটে পেঁচিয়ে যেতে যেতে থেমে গেল। নুসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক কথা বলেছিস, আহেন না, যা বটি নিয়ে আয়, কুত্তির আজ চুল গুঁড়া থেকে কেটে ফেলবো। আহান নুসরাতকে সমর্থন করে বলে উঠল, তুমি যাও, আমি তোমার পিছু পিছু দা নিয়ে আসছি, তাহলে একটা ভাব আসবে নিজের প্রতি। নুসরাত লাফিয়ে লাফিয়ে চলে গেল। আহান, ইসরাত, ইরহাম একে অন্যের দিকে চেয়ে কয়েকবার চোখের পাতা ফেলল।
তারপর বউ দৌড় দিল নুসরাতের পেছন পেছন। নুসরাত একদম 3 লাফ মেরে গিয়ে অনিকার মুখের সামনে দাঁড়িয়ে পড়ল। অনিকা ভয় পেয়ে এক হাতে আরশের বাহু চেপে ধরতেই নুসরাত কটমট করে হুক্কার দিয়ে উঠল, অনিকার বাচ্চা। অনিকা বয়ে আরশকে শক্ত করে চেপে ধরতেই নুসরাত দাঁকিয়ে তাদের মধ্যে ঢুকে গেল। আরশ পু বাঁকিয়ে তাদের দিকে তাকাতেই নুসরাত তার মুখ টেলে অন্য পাশে ফিরিয়ে দিল। পায়ের পাতায় ভর দিয়ে উপরের দিকে উঠে আরশের কানের কাছে ফিসফিসে বলে, 2 মিনিট কান বন্ধ করে রাখুন, একটু মেয়েলি বিষয়ে কথা আছে ওর সাথে। আরশ চুপচাপ অন্য পাশে ফিরে গেল, কানে এয়ারপোর্ট গুছতে গুছতে। নুসরাত নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, ইস আমার দামড়ি বাচ্চা, তোকে আমি একটু আগে কি বুঝালাম। অনিকা চলে যেতে চাইল। নুসরাত এক হাতে তার হাত নিজের কবজায় নিয়ে নিল। ইরহামকে ইশারা করে বলল, ওই ইরহাম, আমার বাপের লাইসেন্স বিশিষ্ট রিভলভারটা বের কর, শাড়িকে আজ ট্রিগার পয়েন্টে রেখে লাথি মারব। ইরহাম সত্যি সত্যি রিভলভার বের করে নিল প্যান্টের পকেট থেকে। নুসরাত হকচকিয়ে উঠে বলল, হয়েছে লুকিয়ে ফেল, তোকে কে বলেছে সত্যি সত্যি বের করতে। ইরহাম যত আজ্ঞা ভঙ্গিতে আবারও ঢুকিয়ে নিল। নুসরাত বলল, শোন আমার বাচ্চা, ও তোর আব্বা, যাকে বলে ধর্মীয় মতে আব্বা। ইরহাম নুসরাতের কথায় বাধা দিয়ে বলে উঠল, ধর্মীয় মতে এখনও আব্বা হয়নি। ইসরাত টিটকারি মেরে বলে উঠল, এর জন্য মাথায় টুপি পরিয়ে আব্বা ডাকাতে হবে সামনাসামনি, তাহলে বাপ মেয়ের মিলন ভালোভাবে হবে, আর দমের আব্বাও আরশ ভাই পরিণত হবে। নুসরাত সবার কথা মনোযোগ সহকারে শুনল। বলল, শুন আমার দামড়ি বাচ্চা, বাপের সাথে একদম লতকালতকি করলে মানুষ খারাপ বলবে এত বড় মেয়ে, বাপের গলায় ধরে ঝুলছে এখনো। অনিকা নুসরাতের দিকে চেয়ে আরশকে ডেকে উঠল, আরশ। নুসরাত অনিকাকে বেঙ্গিয়ে উঠে বলল, আলুচ কি আব্বা ডাক বেটি, গিলুহীন মেয়ে, একটু আগে যাকে বাপ ডাকলি 2 মিনিট যেতে না যেতেই তাকে সাইয়া ভেবে বসে রইল। এটা দেখে মনে হচ্ছে কিয়ামতের আলামত। আহান নুসরাতের কথা শক্ততা আনতে বলল, এসব মেয়েদের দেখলেই বোঝা যায় কিয়ামত আসতে খুব একটা দেরি নেই। অনিকা নুসরাতের দিকে চেয়ে রইল। নুসরাত কিছুক্ষণ অনিকার কাপড় চোপড় দেখে ইরহাম আহানকে ছুটকি বাজিয়ে দেখালো এখান থেকে চলে যেতে। দুজন মুখ ঝুলিয়ে হেলে দুলে বাড়ির ভেতর চলে গেল। তারা চলে যেতেই নুসরাত টুট টেনে হেসে কিছু বলতে যাবে, আবার থেমে গেল। আরশকে নিজেদের পাশে দাঁড়ানো দেখে অনিকাকে টেনে নিয়ে আসলো দূরে। ইসরাত নিজেও সাথে এসেছে। নুসরাত এবার বলল, এসব ছোটো ছোটো জিনিস দেখিয়ে তুমি পুরুষ মানুষকে আকর্ষিত করতে চাইছো। মুখ দিয়ে চুপচুপ করে শব্দ করলো। অনিকা বিব্রত হয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত নিজের অবস্থাও সমান। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, ওকে একটা ব্রায়ের দোকানের সন্ধান দিয়ে দিস। ইসরাত বলে উঠল, ওর এসব নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। নুসরাত ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, আহা, আমারই তো চিন্তা। ও এসব দেখিয়ে আরশ ভাইকে নিজের করতে চাইছে, তাহলে এর দরকার কেন নেই? অবশ্যই দরকার আছে। অনিকা কঠোর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। নুসরাত আবারও জেদি স্বরে বলল, আহা, প্রয়োজন আছে। পৃথা সমান প্রেমিককে সেডিউস করতে চাইলে উঁচু উঁচু ফর্মের ব্রা পরবে, এসব ছোটো ছোটো ফর্মের ব্রা পরবে না। চাইলে আমি ভালো একটা ব্র্যান্ডের দোকানের খবর দিতে পারি, ওখানে গিয়ে না হয় তুমি ফর্মের ব্রা কিনে নিবে। মুখ দেখিয়ে না পারো, বুক দেখেই একদম গায়েল করে দিবে। নুসরাত মুখ ফেরে আরও কিছু বলতে চাইল। ইসরাত মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল বাড়ির ভেতর। নুসরাত তখনও হাতের তালু দিয়ে নিচে কিছু একটা বলছে আর সাথে চিৎকার করছে। ইসরাত হাত টেনে নিজের মুখ থেকে নামিয়ে নিয়ে দৌড়ে আসলো গেটের সামনে। মন্তব্য আঙ্গুল মুখের সামনে এনে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, অনিকার বাচ্চা, ফাক ইউ।